হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের প্রিয় চুমকি আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। শ্বশুর আমার সাথে যেভাবে কাজ করল, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। আমি তখন নতুন বউ। শ্বশুর বাড়িতে সংসার শুরু হয়েছে 3 বছর হলো। তবে বিয়ের এতদিন পরেও আমার কোনো সন্তান হয়নি। একদিন সন্ধ্যাবেলা শ্বশুরমশাই আমাদের ঘরে এলেন। আমি বিনয়ের সাথে বললাম, শ্বশুরমশাই, আমি আপনার ছেলের বউ, আপনি আমার সাথে এমনটা করতে পারেন? শ্বশুরমশাই রেগে মেগে গিয়ে বললেন, চুপ থাকো তুমি। 3 বছর হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, কিন্তু এখনো তোমার কোনো সন্তান হলো না। আমার ছেলে একেবারে অপদার্থ, সে কিছুই করতে পারে না। কথাগুলো শুনে আমি হতবাক হয়ে গেলাম। শ্বশুরমশাই আরও রেগে গিয়ে আমার সাথে বাজে আচরণ করতে শুরু করলেন। তিনি বললেন, আজকে আমি তোমাকে এমন কিছু করব যাতে তুমি 2 মাসের ভেতরে সন্তান ধারণ করতে পারো। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। শ্বশুরমশাই আমাকে ঘরের একটি কোণায় টেনে নিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে পড়লাম। তিনি আমার মুখে কিছু লাগিয়ে দিলেন এবং তারপরে আমি আর কিছু বলতে পারলাম না। হঠাৎ করে আমার চোখে অন্ধকার নেমে এল, আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি একটি অচেনা জায়গায় শুয়ে আছি। চারপাশে অন্ধকার আর শরীরটা যেন ভীষণ ভারী। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ধীরে ধীরে আমার মনে পড়তে লাগল শ্বশুরমশাই এসে অদ্ভুত আচরণ, আসে বাজে কথা। আমার মনের মধ্যে তখন তীব্র রাগ জমে উঠতে লাগল। ভাবতে লাগলাম, কিভাবে এমনটা সম্ভব? এমন আচরণ আমি সহ্য করতে পারি না। শ্বশুরমশাই আমাকে কোনো অবস্থায় রেখে গেছেন তা ভাবতেই আমার শরীর কেঁপে উঠল। তারপর আমি ধীরে ধীরে চারপাশে তাকাতে শুরু করলাম। অন্ধকার ঘরের কোণায় আমি শুয়েছিলাম আর আমার মাথা ভারী লাগছিল। শরীরের কোথাও ব্যথা হচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন আমার শরীরের উপর কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। আমার চারপাশে তাকিয়ে দেখলাম ঘরে আমি একা। দরজাটা বন্ধ ছিল, কিন্তু বাইরে থেকে আসা আলো কিছুটা দৃশ্যমান হচ্ছিল। হঠাৎ দরজাটা খুলে গেল। শ্বশুরমশাই ঘরে ঢুকলেন। আমি ভয়ে কুঁকড়ে গেলাম, বুঝতে পারছিলাম না কি করতে হবে। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন, জ্ঞান ফিরেছে বুঝি? এবার ঠিকমতো শুনে নাও। আমি যা করেছি সেটা তোমারই মঙ্গলের জন্য। তুমি সন্তানের মা হতে পারবে। এত চিন্তা করো না আগে। আমি হতবাক হয়ে পড়লাম। আমি প্রতিবাদ করতে চাইলাম, কিন্তু শরীরটা এতটাই দুর্বল ছিল যে কিছু বলার শক্তি পেলাম না। শ্বশুরমশাই তার হাত দিয়ে আমার মুখ চেপে ধরলেন, যে তিনি আমার কণ্ঠস্বর চেপে রাখতে চাইলেন। তারপর তিনি বললেন, এই কথা কাউকে বলার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। এটা আমাদের পরিবারের ইজ্জতের ব্যাপার। কিছুক্ষণ পর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমি একা পড়ে রইলাম। ভয়, ঘৃণায় আর হতাশা আমার চোখে জল আসতে লাগল। আমার কিছু করার ক্ষমতা ছিল না। আমি ভাবতে লাগলাম, কিভাবে এখান থেকে বের হবার, কিভাবে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব। বন্ধুরা, এই জায়গা থেকে আমি কিভাবে পালাব, কিভাবে এই অন্যায়ের প্রতিকার করব, এই যাত্রার বাকি অংশ আরও চমকপ্রদ জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাথেই থাকো। তোমাদের সাপোর্টে আমার সাহস বাড়বে। তারপর আমি যখন একটু শক্তি ফিরে পেলাম, তখন চেষ্টা করলাম ধীরে ধীরে উঠে দাঁড়াতে। শরীরটা তখনও দুর্বল ছিল, কিন্তু মন শক্ত ছিল। আমি জানতাম এই অমানবিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি প্রথমে দরজার দিকে এগোলাম। দরজা ধাক্কা দিয়ে দেখলাম ভেতর থেকে বন্ধ করা নেই। তাই সাহস করে দরজা খুললাম। বাইরে বেরিয়ে দেখলাম বাড়ির চারপাশটা অন্ধকার আর নীরব। সবাই ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছিল। আমি সুযোগ বুঝে পা টিপে টিপে চলতে শুরু করলাম। বাড়ির পেছনের দরজাটা খোলা ছিল। আমি ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম এবং দ্রুত দৌড়তে শুরু করলাম। পেছন ফিরে দেখার সাহস করলাম না। তখনও আমার শরীর কাঁপছিল, কিন্তু একটা জেদ আর সাহস কাজ করছিল মনের মধ্যে। যতদূর পারলাম দৌড়ালাম, যতক্ষণ না একেবারে বাড়ির সামনে এসে পড়লাম। আমি সেখানে এসে দাঁড়িয়ে ভেবে দেখলাম, এখন কি করা উচিত। কাউকে না কাউকে সাহায্যের জন্য ডাকতে হবে। কিন্তু শ্বশুরবাড়ির এলাকায় কোনো বিশ্বাসযোগ্য মানুষ ছিল না। তাই আমি আমার বাপের বাড়িতে ফোন করার সিদ্ধান্ত নিলাম। ফোনটা হাতে নিয়ে নম্বর ডায়াল করলাম, কিন্তু কল লাগছিল না। হয়তো ব্যাটারির চার্জ কম ছিল। ভাগ্যক্রমে রাস্তায় তখন একটা রিকশা যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে তাকে থামালাম।
চোখে মুখে ভয় আর আতঙ্ক দেখে রিকশাওয়ালা আমাকে জিজ্ঞেস করল, আপনি কি বিপদে আছেন আপা? আমি তখন কান্না জড়ানো কণ্ঠে বললাম, আমাকে এখান থেকে বাপের বাড়ি নিয়ে চলুন। খুব বিপদে আছি ও। রিকশাওয়ালা আমাকে তার রিকশায় তুলে নিল এবং দ্রুত আমার বাপের বাড়ির দিকে যাত্রা শুরু করল। পথের মাঝে আমি শ্বশুরমশাইয়ের বলা কথাগুলো, তার খারাপ আচরণ সবকিছু মনে করতে লাগলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি চুপ থাকব না। যা হয়েছে আমি সব বলব এবং এর জন্য বিচার চাইব। বাপের বাড়িতে পৌঁছে দরজা ধাক্কা দিয়ে সবাইকে ডাকলাম। মা দরজা খুললেন, আমাকে দেখে আঁতকে উঠলেন। আমার অবস্থা দেখে মা বাবা দ্রুত আমাকে ভেতরে নিয়ে গেলেন। আমি তখন আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। সবকিছু খুলে বললাম। মা বাবা আমার কথা শুনে হতবাক হয়ে গেলেন। বাবা শক্ত গলায় বললেন, এই অন্যায়ের বিচার হবে। আমরা চুপ থাকব না। শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে আমরা মামলা করব। বন্ধুরা, এরপর শুরু হলো আমার নতুন এক যুদ্ধ। এই যাত্রায় আমাকে অনেক বাধা পেরোতে হয়েছে, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমি জানি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে সাহস লাগে। তাই তোমাদের সবাইকে বলছি, অন্যায় দেখলে কখনো চুপ থেকো না। আমার গল্পের পরবর্তী অংশ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তোমাদের সাপোর্টে আমি শক্তি পাবে এই যুদ্ধে এগিয়ে যেতে। এরপর বাবা মা আমাকে নিয়ে থানায় গেলেন। আমরা সেখানে গিয়ে সব ঘটনা বিস্তারিতভাবে। পুলিশ প্রথমে খুব একটা গুরুত্ব দিতে চায়নি। তারা বলছিল, এগুলো পারিবারিক বিষয়, আপনারা বাড়িতে মিটমাট করে নিন। কিন্তু আমার বাবা জানিয়ে দিলেন, এটা কোনো পারিবারিক বিষয় নয়, এটা শাস্তিযোগ্য অপরাধ, আর এর জন্য আমরা আইনের আশ্রয় নেব। অবশেষে আমাদের কথা শুনে পুলিশ আমাদের মামলা গ্রহণ করল। তারা শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং বাড়িতে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেল। শ্বশুরমশাই তখন বাড়িতে ছিলেন না, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পুলিশ খোঁজ নেওয়ার জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো শুরু করল। এদিকে আমি খুব ভয় পাচ্ছিলাম। শ্বশুরমশাই যদি আবার কোনোভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, এই ভেবে আতঙ্কিত ছিলাম। কিন্তু আমার বাবা মা এবং পরিবারের সবাই আমাকে সাহস যোগাচ্ছিল। আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলল, তুমি ভয় পেয়েছ না, তুমি কোনো অন্যায় করনি, আমরা সবসময় তোমার পাশে আছি। কয়েকদিন পর পুলিশ জানতে পারে শ্বশুরমশাই তাদের এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আছেন। তারা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তখন তিনি প্রথমে সবকিছু অস্বীকার করতে শুরু করেন, কিন্তু আমার বাবার জোরালো সাক্ষ্য আর প্রমাণের ভিত্তিতে পুলিশ তাকে আরও জেরা করে এবং তিনি সব স্বীকার করতে বাধ্য হন। কোর্টে যখন আমাদের মামলা উঠল, তখন শ্বশুরমশাইয়ের আইনজীবী অনেক চেষ্টা করেও প্রমাণ করতে যে আমি মিথ্যা বলছি। কিন্তু আমি সাহস নিয়ে সব ঘটনা খুলে বললাম এবং প্রত্যক্ষদর্শী ও অন্যান্য প্রমাণগুলো কোর্টে উপস্থাপন করলাম। কোর্ট আমার কথা বিশ্বাস করল এবং শ্বশুরমশাইকে দোষী সাব্যস্ত করল। শেষ পর্যন্ত শ্বশুরমশাই শাস্তি পেলেন। আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল। আমার জীবন থেকে তিনি চিরতরে দূর হয়ে গেলেন। বন্ধুরা, আমি তখন একটা নতুন শুরু করতে পারলাম। আমি বুঝতে পারলাম, সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে সত্যের জয় হয়। তোমাদের বলছি, কখনো অন্যায়ের মুখোমুখি হলে পিছিয়ে যেও না। তোমাদের সমর্থন আর ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আরও এমন সাহসী গল্প জানতে এবং পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। পরে শ্বশুরমশাইয়ের শাস্তি হওয়ার পর আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। মামলার পর আমার বাপের বাড়ির সবাই আমাকে সাহস জুগিয়েছিল। আমার মানসিকভাবে আরও শক্ত হওয়া দরকার ছিল, কারণ আমি জানতাম এই ঘটনার প্রভাব থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। শ্বশুরবাড়ি থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমার স্বামীও প্রথমে আমাকে বিশ্বাস করতে চায়নি। তার পরিবারও তার উপর চাপ সৃষ্টি করেছিল। তাই সে আমাকে দোষারোপ করে বলল, তুমি মিথ্যা বলছো, আমার বাবা এমন কাজ করতে পারে না কি। কিন্তু আমি জানতাম সত্যটা কি এবং এই সত্যের জন্য আমাকে লড়াই করতে হবে। এমনকি সেটা যদি আমার সম্পর্কে ভেঙে দেয় তবুও। একটা সময় পরে আমার স্বামীর সত্যটা বুঝতে পারল। পুলিশের তদন্ত প্রমাণগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিল যে তার বাবার দোষী। সে তখন এসে আমার কাছে ক্ষমা চাইল। বলল, আমি ভুল করেছি, তোমাকে বিশ্বাস করতে পারিনি। এখন আমি বুঝতে পারছি তুমি যা বলেছিলেন তা সত্ত্বেও। আমি জানতাম তার মনের পরিবর্তন সময়ের ব্যাপার, কিন্তু তার জন্য আমার কাছে ফিরে আসা সহজ ছিল না। আমি তাকে স্পষ্টভাবে বললাম, তুমি আমাকে বিশ্বাস না করে দূরে সরে গিয়েছিলে। আমাদের সম্পর্কের মাঝে বিশ্বাস আর সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এখন আমি আর সেই সম্পর্কটাকে আগের মতো দেখতে পারি না আগে। এই ঘটনার পর আমি নিজেকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করলাম। আমি নিজের জন্য একটা নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম। পড়াশোনা আর কাজের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলাম। পরিবারের সহায়তা আর বন্ধুদের ভালোবাসা পেয়ে ধীরে ধীরে আমি জীবনে নতুন লক্ষ্যে এগিয়ে যেতে থাকলাম। এই যাত্রায় অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম জীবনে যত কষ্টই আসুক কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। অন্যায়ের বিরুদ্ধে সাহস নিয়ে লড়াই করতে হয়, আর নিজের আত্মসম্মান বজায় রাখতে হয়। আমার এই গল্পের শেষ এখানেই, কিন্তু জীবনের নতুন অধ্যায় এখনও চলছে। সবসময় মনে রাখতে হবে, আমরা নিজেদের শক্তি দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। তারপর আমি আমার জীবনে স্থিতিশীলতা আনার জন্য মনস্থির করলাম। আমি নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে নতুন একটি চাকরি খুঁজে নিলাম। শুরুতে অনেক কঠিন ছিল, কারণ আগের সব ঘটনা আমার মনকে এখনও পীড়া দিত। কিন্তু আমি জানতাম সামনে এগিয়ে যেতে হলে নিজের উপর আস্থা রাখতে হবে এবং পুরনো কোষগুলোকে পিছনে ফেলে দিতে হবে। আমার বাপের বাড়ির লোকেরা সব সময় আমাকে সমর্থন করে এসেছে। তারা আমাকে সাহস দিয়েছে এবং পাশে থেকেছে। তাদের ভালোবাসা আর সমর্থন পেয়ে আমি সাহস পেলাম এবং নতুন জীবনের দিকে পা বাড়ালাম। চাকরির পাশাপাশি আমি নিজের জন্য নতুন কিছু শিখতে শুরু করলাম। বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করলাম যাতে আমি আমার দক্ষতাকে আরও উন্নত করতে পারি। এদিকে আমার স্বামীও চেষ্টা করছিল আমাদের সম্পর্ক মেরামত করার জন্য। সে বারবার ক্ষমা চাইছি এবং বলেছিল, তুমি চাইলে আমরা নতুন করে শুরু করতে পারি। আমি সবকিছু ভুলে গিয়ে তোমার পাশে দাঁড়াতে চাই। কিন্তু আমি জানতাম সেই বিশ্বাস আর ফিরে আসবে না। আর আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। একটা সময় পরে আমি আইনি প্রক্রিয়া শুরু করলাম আমাদের বিবাহ বিচ্ছেদের জন্য। আমার স্বামী প্রথমে বিষয়টা মেনে নিতে পারেনি, কিন্তু শেষমেশ সে বুঝতে পারে যে এটা সবার জন্যই ভালো হবে। আমরা বিচ্ছেদ করলাম এবং আমি নিজের স্বাধীন জীবন নিয়ে এগিয়ে চললাম। বিচ্ছেদের পর আমার জীবনে অনেক পরিবর্তন আসে। আমি নিজেকে পুরোপুরি নতুন করে গড়ে তুললাম। পড়াশোনা শেষ করে আমি একটি প্রতিষ্ঠানে ভালো পদে চাকরি পেলাম। ধীরে ধীরে নিজের একটা বাসা ভাড়া নিলাম, যেখানে আমি আমার মতো করে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি। এই যাত্রায় আমি শিখেছি জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতি আসতে পারে, কিন্তু সাহস আর আত্মবিশ্বাস থাকলে সবকিছু মোকাবেলা করা সম্ভব। এখন আমি জানি নিজের জন্য দাঁড়াতে হয় এবং কখনো অন্যায়ের কাছে মাথা নত করা উচিত নয়। আমার এই গল্প এখানেই শেষ, কিন্তু জীবন চলতে থাকবে। আমি আজও নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি এবং বিশ্বাস করি যে কোনো প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা আমার আছে। এর পরের জীবন ছিল আমার জন্য নতুন চ্যালেঞ্জ এবং পরিবর্তনের একটি অধ্যায়। শ্বশুরমশাইয়ের শাস্তি হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম, আমার জীবনে নতুন করে শুরু করতে হবে। আমি জানতাম এই ঘটনা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে এবং এই ঘটনা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে মানসিকভাবে শক্ত হতে হবে। আমার বাপের বাড়ির সবাই আমার পাশে ছিল। তারা আমাকে যতটা সম্ভব মানসিক সমর্থন দিয়েছে এবং সবসময় আমার পাশে থেকেছে। তারা বলেছিল, তুমি যেমন সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছো, তেমনি এবার জীবনে এগিয়ে যেতে হবে। আমরা সবসময় তোমার পাশে আছি। তাদের এই কথাগুলো আমাকে আরও শক্ত হতে সাহায্য করেছিল। আমি ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পেতে শুরু করলাম। প্রথমে আমি সিদ্ধান্ত নিলাম একটা চাকরি খুঁজে বের করতে হবে। আমি নিজের যোগ্যতা আর দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে লাগলাম। প্রথমে চাকরি পাওয়া কঠিন ছিল, কারণ পুরনো ঘটনা বারবার আমার মনকে বিভ্রান্ত করছিল। কিন্তু আমি নিজেকে সাহস দিয়ে বলতাম, এই কষ্টগুলোই আমাকে আরও শক্ত করবে আর সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। অবশেষে একটি ছোট প্রতিষ্ঠান থেকে আমার কাছে ইন্টারভিউয়ের ডাক এল। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমি খুবই নার্ভাস ছিলাম। আমার মনে হচ্ছিল হয়তো আমি পারব না, কিন্তু আমি চেষ্টা করলাম নিজেকে শান্ত রাখতে। ইন্টারভিউ ভালোভাবেই হলো, আর কয়েকদিন পর তারা আমাকে জানান আমি চাকরির জন্য নির্বাচিত হয়েছি। সেই মুহূর্তে আমার মনে হলো আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। চাকরির পরের সময়টা সহজ ছিল না। কাজের জায়গায় নতুন পরিবেশ, নতুন মানুষদের সাথে মানিয়ে নিতে সময় লাগছিল। কিন্তু আমি নিজের কাজে মনোনিবেশ করলাম। প্রতিদিন নতুন কিছু শিখতে থাকলাম, আর আমার সহকর্মীরা আমাকে সাহায্য করেছিল। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের উন্নতি খুবই জরুরি। এদিকে আমার স্বামীও যোগাযোগ করার চেষ্টা করেছিল। প্রথমে সে আমাকে মেসেজ পাঠাত এবং ফোন করে বলত, আমি তোমার জন্য দুঃখিত।
আমি বুঝতে পারিনি তুমি কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলে। এখন আমি সত্যটা বুঝতে পারছি। আর আমি চাই আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাক ও